Dear student, how are you all? I hope all of you are fine. I am Nividev, lecturer, Department of BBA Professional, Dhunia University College. Today I am going to discuss financial management. Chapter 9, Cash Management and Marketable Securities. Chapter outline cash management, objectives of cash management, functions and cash management, cash budget, problem solve. What is cash or meaning of cash? For the purpose of cash management, the term cash not only includes the coins, currency note, check, bank draft, demand deposits with banks, but also the near cash asset like marketable securities and time deposits with bank because they can readily convert it into cash. Narrow sense, cash in hand, currency, notes and coins. Broadly sense, cash its equipment, cash at bank, short-term investment. আমরা যদি খুবই ইজিলি ভাবে বলতে পারি ক্যাশটা কি, ক্যাশ হচ্ছে আমার টাকা, আমার হাতে যে টাকাটা আছে সেটা হচ্ছে ক্যাশ। যেমন আমার হাতে যে টাকাটা আছে সেটি আমার জন্য ক্যাশ, কিন্তু আমরা আবার বলতেছি ব্রডলি ভাবে বললে আমরা বলতেছি যে ব্যাংকে যে টাকাটা আছে এটাও আমার জন্য ক্যাশ। কিন্তু শর্ট টার্ম, আমরা যখন শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মানে আমরা বুঝি হচ্ছে 1 বছরের নিচে কোনো যদি ইনভেস্টমেন্ট আমরা করি সেটাকে আমরা বলি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, ওই টাকাটাকে আমরা বলতেছি আমরা ক্যাশ। কিন্তু এখানে দেখেন the purpose of cash management এ বলতেছে cash not includes the coins, currency notes, check, bank draft। কিন্তু আমরা ইনডিরেক্টলি আমরা যখন ন্যারো সেন্সে চিন্তা করি তখন আমরা ওইগুলো কি আমরা বলি ক্যাশ। এই কারেন্সি নোট, চেক এগুলোকে আমরা ক্যাশ বলি। এগুলো আমার কাছে থাকা মানে আমার কাছে ক্যাশ টাকা থাকা, সো এগুলোকে আমরা ক্যাশ বলি। আর ব্রডলি বললে আমি যখন শর্ট টার্ম কোনো ইনভেস্টমেন্ট করব সেগুলোকে আমরা ক্যাশ বলি, বা আমার টাকা ব্যাংকে আছে ব্যাংকের টাকাগুলোকে আমরা ক্যাশ বলি। কোনো একটা ইকুইপমেন্ট আমার কাছে আছে এগুলোকে আমরা কি বলি ক্যাশ বলি। ক্যাশ, হোয়াট ইজ ক্যাশ ম্যানেজমেন্ট? আমরা ক্যাশ ম্যানেজমেন্ট বলতে সোজা ভাষায় বুঝি সেটা হচ্ছে ক্যাশের আমার ইনফ্লো অ্যান্ড আউটফ্লো, আর ইনফ্লো যেটা হচ্ছে আমি কত টাকা ক্যাশ রিসিভ করেছি আর কত টাকা আমি পেমেন্ট করেছি, সেইটার যে প্রসেসিংটাকে আমরা টোটাল প্রসেসিংটাকে আমরা বলি হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট। দেখি বইয়ের ভাষায় কি বলে ক্যাশ ম্যানেজমেন্ট: দ্য কালেকশন, ম্যানেজিং, control and investment of the organizational cash equivalents to ensure the optimum utilization of company liquid resources। এখানে জিনিসটা হচ্ছে আমার যে লিকুইড মানে ইনডিরেক্টলি আমরা ওটাকে ক্যাশ বলি, অল্টারনেটিভ নাম হচ্ছে আমার এটা ক্যাশ। এই ক্যাশটাকে যখন আমি প্রপারলি অপটিমাইজ লেভেলে এটা কি ব্যবহার করব, তারপর আমরা এই জিনিসটাকে কি করব, কালেক্ট করব, ম্যানেজিং করব, কন্ট্রোল করব ইনভেস্টমেন্ট থেকে অর্গানাইজেশন ক্যাশের একটা অর্গানাইজেশনের ক্যাশটাকে আমরা এইভাবে ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা এটাকে এই যে জিনিসটাকে প্রসিডিউরটাকে ইউটিলাইজেশন করা সেটাকে আমরা বলি ক্যাশ। দেখি আরেকটা জিনিস বলতেছে ক্যাশ ইজ দ্য লাইফ লাইন অফ দ্য বিজনেস। ক্যাশ হচ্ছে একটা বিজনেসের লাইফ লাইন, দেয়ারফর it is the essential to maintain a sound cash flow positive in the organization। মানে আমরা বলতেছি ক্যাশ, এটা সাউন্ড ক্যাশ ফ্লো মানেই হচ্ছে পজিটিভ, মানে আপনার কোনো জায়গায় কোনো কিছু ইনভেস্টমেন্ট করলে, টাকা ইনভেস্টমেন্ট করলে
এই টাকার ইনভেস্টমেন্টে পজিটিভ প্রফিটটাকে আর্ন করা, নট লস, এটা প্রফিটটা আর্ন করা পজিটিভলি আপনার সাউন্ডলি আপনার কাছে ক্যাশ ফ্লোটা ফিরে আসা, তখনই আমরা বা রিসিভ করা, ওইটাকে আমরা বলি হচ্ছে সাউন্ড পজিটিভ অর্গানাইজেশনাল ক্যাশ ফ্লো। আরেকটা দেখি আমরা সামগ্রিকভাবে আমরা ক্যাশ ম্যানেজমেন্টটাকে আমরা কিভাবে বলতে পারি। ক্যাশ ম্যানেজমেন্ট মিনস এ কোম্পানিজ অ্যাবিলিটি টু অ্যালোকেট, তারা কোম্পানির দক্ষতা অনুযায়ী, তাদের অ্যাবিলিটি অনুযায়ী অ্যালোকেট বন্টন করতে পারে ইটস ফান্ডস এফিশিয়েন্টলি ইজ অ্যান এফর্ট to cover the operating expense, make the investment repayable as shareholders and maintaining the adequate reserves. আপনার যে পর্যাপ্ত যে রিজার্ভটা আছে সেটাকে আপনি আপনাকে পর্যাপ্ত রিজার্ভটাকে আপনি এলোকেট করা, বিভিন্ন জায়গায় অপারেটিং এক্সপেন্স গুলোকে আপনি কভার করা এবং এই টাকাগুলোকে আপনাকে একটা বিভিন্ন জায়গায় শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে। এটিকে আমরা এই টোটাল প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট। ক্যাশ ম্যানেজমেন্টের অবজেক্টিভস গুলো হচ্ছে কি, ফুলফিল ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, প্ল্যানিং ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ম্যানেজিং আনঅথরাইজড কস্ট, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, বেটার ইউটিলাইজেশন অফ ফান্ডস, অ্যাভয়েডিং দ্য ইনসলভেন্সি। দেখেন এখানে বলছে ফুলফিলড ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, দ্য অর্গানাইজেশন নিডস টু মেনটেন দ্য সাফিসিয়েন্ট লিকুইড ক্যাশ টু মিট দ্য রুটিন এক্সপেন্স। প্রত্যেকটা ক্যাপিটাল রিকোয়ারমেন্টে তাদের প্রত্যেকটা একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইমের একটা রুটিন এক্সপেন্স আছে, তাদের অপারেটিং কস্ট আছে, সেইটাকে আমরা ডেফিনিটলি বলছি উইচ পসিবল ইজ থ্রু ইফেক্টিভ ক্যাশ ম্যানেজমেন্ট। এই জিনিসটাকে ইফেক্টিভলি ক্যাশ ম্যানেজমেন্টের মাধ্যমে সেটাকে ওয়ার্কিং রিকোয়ারমেন্টটা করতে হবে, এক্সপেন্সটা করতে হবে। তারপরে দেখেন আমাদেরকে কি বলছে, প্ল্যানিং ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ইটস হেল্পস in planning the capital expenditure and determining the ratio of debt and equity to equate finance for this purpose. এখানে জিনিসটা হচ্ছে আমাদের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা আছে এটাকে আমাকে ডেপ্টের যে রেশিওটা আছে এবং আমার ইকুইটিটা আছে সেটাকে আগে থেকে আমরা একটা প্ল্যানিং করে রাখা, এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা আমার কোথায় হতে পারে সেটাকে আগে থেকে একটা ডিটারমাইন করে রাখা। তারপরে দেখেন আমার কি বলছে, ম্যানেজিং দ্য আনঅথরাইজড কস্ট। আনঅথরাইজড কস্ট জিনিসটা হচ্ছে আমরা পড়ার আগে আমরা সোজা ভাষায় একটা বলি, যেটা হচ্ছে আমার আনএক্সপেক্টেড কস্ট। আমি সেটা কোনোভাবে প্রত্যাশা করি নাই যে আমার এই কষ্টটা হতে পারে, কিন্তু আমার এই কষ্টটা হয়েছে, সেই জন্য সেটাকে বলে আনএক্সপেক্টেড কস্ট। দেখে আমরা এখানে কি বলি, যেমন সাচ লাইক আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, আনঅথরাইজড কস্ট মানেই হচ্ছে আমি এখন বাসা থেকে আমার একটা মোবাইল ফোন আছে, এই বাসাতে মোবাইল ফোনটা ইউজ করার সময় ভেরি রিসেন্ট আপনি মনে করেন এটা পারচেজ করেছেন, কিন্তু আপনার এই টাকাটা আপনার এটা এখন নষ্ট হওয়ার কথা না, হঠাৎ আপনার ফোনটা অফ হয়ে গেল, তার মানে হচ্ছে আপনার এই ফোনটা রিকভার করতে যে টাকাটা খরচ হলো সেটা কি বলি আমরা আনঅর্গানাইজড কস্ট। একটা অর্গানাইজেশনের জন্য কস্ট হচ্ছে এটা আপনার জন্য কস্ট, কিন্তু অর্গানাইজেশনের জন্য কস্ট হচ্ছে প্রতিষ্ঠানের যখন কোনো একটা মেশিন রান করতেছে, হঠাৎ একটা মেশিন ব্রেকডাউন দিয়ে দিল, তখন যে মেশিনটাকে রিকভার করতে যে টাকাটা খরচ হবে সেই টাকাটাকে আমরা বলি আনঅথরাইজড কস্ট। দেখি এখানে কি বলতেছে, দেয়ার আর টাইমস when the company encounters unexpected circumstance মানে হচ্ছে সিচুয়েশন লাইক দ্য ব্রেকডাউন অফ মেশিনারি। আমি যেটা আপনাদেরকে বলছি এটাই এখানে বলছে যে আনএক্সপেক্টেড সিচুয়েশন আপনার এই কস্টটা ক্রিয়েট হয়, সেটা ব্রেকডাউন ডে অফ দ্য মেশিন গুলো। তারপরে হচ্ছে দেখেন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, the others aim of cash management is to invest the ideal funds in the right opportunity and the correct proportion কারেক্ট পোরশন গুলো আপনাকে ইনভেস্ট করতে হবে। সেটা বলছে যে আপনার যে সারপ্লাস যে মানিটা আছে বা আইডিয়াল যে মানিটা আছে এই মানিটা আপনি একটা রাইট অপরচুনিটি মধ্যে আপনি কারেক্টলি এই পোরশনটা যে ইনভেস্ট করলেন সেটাই হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট।
তারপরে হচ্ছে দেখেন বেটার ইউটিলাইজেশন অফ ফান্ডস। বেটার ইউটিলাইজেশন অফ ফান্ডটা যেটা বলছি, ইটস এনশিওর দ্য অপটিমাম utilization of the available funds by creating a proper balance between the cash in hand and investment। এখানে বলছে আপনার যে হাতে যে টাকাটা আছে এই টাকাটা আর ইনভেস্টমেন্টটাকে প্রপারলি অপটিমাম লেভেলে আপনাকে ইনভেস্ট করতে হবে, যেটা ক্রিয়েটিং এ প্রপার ব্যালেন্সটাকে যাতে আপনি প্রপার একটা রিটার্ন আসে সেই চিন্তা করি আপনাকে এটা ইনভেস্টমেন্ট ইউটিলাইজ করতে হবে, ফান্ডটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। অ্যাভয়েডিং দ্য ইনসলভেন্সি, আপনাকে সবসময় যখন আপনি ক্যাশ ইনভেস্টমেন্ট করবেন, ক্যাশ বাজেট ক্যাশ ম্যানেজমেন্টটা তৈরি করবেন, তখন একটা অর্গানাইজেশন সবসময় তার মাথায় রাখা উচিত তার ইনসলভেন্সি যাতে না হয় কোনোভাবে এই প্রতিষ্ঠানটা, কারণ ইনসলভেন্সি হয়ে গেলে আপনার এই ক্যাশটা এখান থেকে আর ব্যাক করবে না, সো আপনি লস হতে পারে। সেজন্য আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে ইনসলভেন্সি যাতে আমাদের দেখে আমরা কি বলে, ইফ দ্য বিজনেস ডাজ নট প্ল্যান ফর এফিশিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্ট, আপনি যদি এফিশিয়েন্ট যে ক্যাশ ম্যানেজমেন্টটা যদি বিজনেসে প্ল্যানটা না করেন তাহলে এনি দ্য সিচুয়েশন অফ ইনসলভেন্সি মে অ্যারাইজ, যে কোনো সময় আপনার এটা অ্যারাইজ হতে পারে ইনসলভেন্সিটা। ইট ইজ আইদার ডিউ টু লেক অফ লিকুইডিটি ক্যাশ, আপনার লিকুইডিটি ক্যাশটা আপনার যে কোনো সময় আপনার অভাব হতে পারে, এবং নট মেকিং প্রফিট আউট অফ দ্য মানি অ্যাভেলেবেল, আপনার কাছে মানিটা থাকলেও কিন্তু আপনার কোনো প্রফিট আর্ন হবে না, মানি ছাড়া কোনো আপনি মেকিং প্রফিট করতে পারবেন। তার মানে আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনার কাছে যে টাকাটা আছে টাকাটা প্রপার জায়গায় এফিশিয়েন্টলি এবং রাইট অপরচুনিটিতে আপনি এটাকে ইনভেস্টমেন্ট করতে হবে, না হলে কিন্তু আপনার কোনো প্রফিট আসবে না। সো আপনার এতে আপনার কোম্পানির লস হবে এবং দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন আরেকটা জিনিস হচ্ছে পরের অপশনটা হচ্ছে কি, ফাংশনস অফ ক্যাশ ম্যানেজমেন্ট। এর পয়েন্ট, তার আন্ডারে পয়েন্টগুলো হচ্ছে ইনভেস্টিং অফ আইডিয়াল ক্যাশ, কন্ট্রোলিং ক্যাশ ফ্লো, planning of cash, managing cash flows, optimizing cash level। এখানে হচ্ছে দেখেন ইনভেস্টিং আইডিয়াল ক্যাশ, দ্য কোম্পানি নিডস টু লুক ফর ভেরিয়াস শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ টু ইউটিলাইজ সারপ্লাস মানি। তাদের যে সারপ্লাস যে মানিটা আছে তার বিপরীতে সে একটা শর্ট টার্ম একটা ইনভেস্টমেন্ট ভেরিয়াস ডিফারেন্ট সেক্টর তারা একটা ইনভেস্টমেন্ট করে। সাপোজ আমরা যেমন বলতে পারি সে আপনি আপনার বিজনেস হচ্ছে গার্মেন্টস বিজনেস, কিন্তু আপনার কাছে এখন সারপ্লাস প্রচুর মানি আছে, যেটা আপনি ইচ্ছে করলে একটা শর্ট টার্ম একটা ইনভেস্টমেন্ট করে, এখন আপনার প্রতিষ্ঠানের টাকাটা দরকার নেই, সেজন্য আপনি অন্য একটা প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট করে প্রফিট আর্ন করতে পারবেন। সেজন্য আপনাকে কি করতে হবে, ওই ভেরিয়াস একটা অন্য ডিফারেন্ট একটা ভেরিয়াস সাইট, মানে হচ্ছে সে এখন ব্যাংকে দেখা গেল যে কোনো একটা ব্যাংকে তার টাকার প্রয়োজন বা আরেকটা অর্গানাইজেশনে তার টাকার প্রয়োজন, সে 6 মাসের জন্য 5 মাসের জন্য 1 বছরের জন্য, তখন যে তাকে যে ইন্টারেস্ট উইথ ইন্টারেস্টের যে লোনটা দেওয়া হলো তার এগেইনস্টে আসবে হচ্ছে লোন প্লাস প্রিন্সিপাল অ্যামাউন্ট যে টাকাটা আসবে সেইটাকে আপনি ইচ্ছে করলে সে ইনভেস্টমেন্ট করতে পারে 6 মাসের জন্য। সেটাকে আমরা বলি আইডিয়াল মানিটাকে সে প্রপারলি যাতে ডিফারেন্ট একটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট করতে পারে শর্ট টার্মে, সেই জন্য আপনাকে আইডিয়াল মানিতে ইনভেস্ট করার ক্যাশটা। তারপরে দেখেন আপনার কন্ট্রোল ক্যাশ ফ্লো, the cash flows দেখেন এখানে বলছে cash flows, outflows and accurately the cash inflow is essential function of the business। আপনার এটাকে কন্ট্রোল করতেই হবে আপনার ক্যাশ ম্যানেজমেন্টের জন্য, আপনার ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো এটা অ্যাকুরেটলি ম্যানেজ করতে হবে। কারণ না হলে আপনার দেখা যাবে যে আপনার কোথায় থেকে টাকা আপনি রিসিভ করতেছেন, কোথায় আপনি টাকা পেমেন্ট করতেছেন, সেটা যদি আপনি প্রপারলি না মেনটেন করেন তাহলে আপনার প্রতিষ্ঠানের একটা লস হতে পারে। সেজন্য আপনাকে ক্যাশ ম্যানেজমেন্টের জন্য আপনাকে এই দুইটা জিনিস প্রপারলি ম্যানেজ করতে হবে। তারপরে হচ্ছে আপনি দেখেন প্ল্যানিং অফ ক্যাশ, আপনার ক্যাশটা কিভাবে আপনি প্ল্যান করবেন। দেখেন ক্যাশ ম্যানেজমেন্ট ইজ অল about planning and decision making in terms of maintaining sufficient cash in hand, making the wise investment। আপনার কাছে যদি সাফিসিয়েন্ট মানি থাকে বা টাকা থাকে বা ক্যাশ থাকে তাহলে আপনি একটা ভালো ডিসিশন নিয়ে ভালো একটা জায়গায় আপনি
যা ইনভেস্টমেন্ট করতে হবে যাতে আপনার প্রফিটের রিটার্নের পরিমাণটা বেশি আসে এক্সিস্টিং এর চেয়ে। হ্যাঁ, সেটাকেই বলছে আপনার, যাতে আপনার লস না হয়, যাতে আপনার প্রফিটটা যাতে আর্ন হয়ে আসে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে সেটার সাথে। সেই জন্য আপনাকে ওইটাকেই বলছে যে মেকিং দ্য ওয়াইজ ইনভেস্টমেন্ট, এটাকে বলবে ওয়াইজ ইনভেস্টমেন্ট। তারপরে দেখেন আরেকটা জিনিস বলছে যে ম্যানেজিং দ্য ক্যাশ ফ্লোস, বলতেছে maintaining the proper flows of cash in the organizations through the cost cutting and profit generating from the investment is necessary to attain the positive cash flow. আপনার একটা জিনিস হচ্ছে কস্ট কাটিং এবং প্রফিট জেনারেট করতে হবে ইনভেস্টমেন্টের একটা পজিটিভ ক্যাশ ফ্লো থেকে। মানে আপনার ফ্লোটা মানে হচ্ছে আপনার টাকাটা রিসিপ্টটা এবং ভালো অবস্থানে আছে, আপনার প্রতিষ্ঠানে কোনো লস নেই, সেই জন্য আপনার টাকাটা রিটার্নটা স্মুথলি ব্যাক হচ্ছে আপনার কাছে। সেই থেকে এমন একটা জায়গায় আপনাকে ক্যাশ ফ্লোটা প্রফিট জেনারেট করতে হবে, নেসেসারি আপনি অ্যাটেন্ড থাকতে হবে। হ্যাঁ, তারপরে দেখেন আপনাকে কি বলছে অপটিমাইজিং লেভেল ক্যাশ লেভেল, বলতেছে the organization should the continuously the functions to maintain the required level of liquidity and cash for the business operations. আপনার যে অপটিমাইজিং লেভেল এটাকে কন্টিনিউয়াসলি ফাংশনসটা মেইনটেইন করতে হবে বা ম্যানেজ করতে হবে, সেটা হচ্ছে লিকুইডিটেশন এবং ক্যাশটা যাতে আপনার বিজনেস অপারেটিং এর কাজ করে অপটিমাইজ লেভেলে করতে হবে সেটা। দেখুন একটা হচ্ছে ক্যাশ বাজেট। এখন ক্যাশ বাজেট হচ্ছে একটা প্রতিষ্ঠান যখন একটা ক্যাশ বাজেট প্রিপেয়ার করবে তখন তার প্রতিষ্ঠানের দুইটা জিনিস থাকবে, ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো। ক্যাশ ইনফ্লো আমরা কোনগুলোকে বলি? ক্যাশ ইনফ্লো হচ্ছে যেটাতে আপনি রিসিভ করলেন, মানে আপনার কাছে টাকা আসতেছে, সেটা হচ্ছে আপনার জন্য ক্যাশ ইনফ্লো। আর যেটা হচ্ছে আপনি পেমেন্ট করতেছেন কোনো একটা কারণে পেমেন্টে, তখন আমরা এটাকে বলি হচ্ছে ক্যাশ আউটফ্লো। ক্যাশ ইনফ্লো যেরকম কিরকম, আপনি একটা কোনো একটা প্রোডাক্ট যদি আপনি সেল করেন, তাহলে আপনি ইকুইপমেন্টটা সেল করার সময় আপনার তার এগেইনস্টে কি পাচ্ছেন? টাকা পাচ্ছেন। তাহলে আপনার কাছে টাকা আসতেছে, তার মানে আপনি টাকা রিসিভ করছেন, তাহলে আপনার কাছে টাকাটা কি হচ্ছে? ক্যাশটা ইনফ্লো হয়েছে। আর যদি কোনো একটা কিছু আপনি পারচেজ করেন, সাপোজ আপনি একটা মোটর বাইক পারচেজ করলেন, তাহলে পারচেজ করলে আপনার যে টাকাটা আছে সেটা আপনার কাছ থেকে চলে গেছে, চলে যাওয়াতে আপনার কি হয়েছে? সেটা আপনার টাকার আউটফ্লো হয়েছে। সেজন্য আমরা এই পারচেজ টাকাটাকে আমরা বলি পেমেন্ট করেছি, সেই জন্য আমরা এই যে দুইটা ইনফ্লো আর আউটফ্লোর মধ্যে এই টোটাল এই এক্সপেন্সটা রিসিপ্ট এবং পেমেন্টের মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার ক্যাশ বাজেট। ক্যাশ বাজেটটা দেখেন আমরা কিভাবে করি। A cash budget is an estimation of the cash flows for a business over a specific period of time. The budget is used to assess whether the entity has sufficient cash to operate. আপনার একটা ক্যাশ বাজেটটা আপনার তৈরি হবে স্পেসিফিক একটা টাইম পিরিয়ডের মাধ্যমে, স্পেসিফিক একটা নির্দিষ্ট সময়ে শর্ট টার্মের জন্য আপনার এইটা ক্যাশ বাজেটটা তৈরি করা হয়। কিন্তু ক্যাশ বাজেটের আপনার যে সাফিসিয়েন্ট ক্যাশটা আছে সেটাকে আপনি অপারেট করছেন এন্টিটি বা কোনো একটা প্রতিষ্ঠানের। হ্যাঁ, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমাদের প্রবলেম। এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম এই চ্যাপ্টারের। আপনারা খুব মনোযোগ সহকারে এই অঙ্কটা বোঝার চেষ্টা করবেন। দেখেন প্রবলেমটা আমরা পড়ি। The General Pharmaceutical Limited is planning to adopt a 3 monthly time sub divided into the monthly interval for the cash budget. একটা ক্যাশ বাজেট প্রিপেয়ার করেছে, সেটা হচ্ছে 3 মাসের জন্য। সেটা ফলোইং দ্য ইনফরমেশন গুলো হচ্ছে, এই যে দেখেন এখানে 3 মাসের ভ্যালু দেওয়া আছে। এটা প্রত্যেকটাই হচ্ছে আমার লাখে কনভার্ট করা। আমরা অঙ্কের সুবিধার্থে বা প্রবলেমস এর সুবিধাতে আমরা এই লাখগুলোকে ইগনোর করে লাখের জিরোগুলো ইগনোর করেছি। তাহলে দেখেন এখানে আপনার সেলস দেওয়া আছে জানুয়ারি মাসে 60 লাখ, ফেব্রুয়ারি মাসে 70 লাখ, মার্চ মাসে 90 লাখ। পারচেজ হয়েছে জানুয়ারি মাসে 3 লাখ, ফেব্রুয়ারি মাসে 3.5 মানে 3,50,000,
50,000 আর 4 লাখ হচ্ছে মার্চ মাসে। ডিরেক্ট লেবার হচ্ছে 10 লাখ হচ্ছে জানুয়ারি মাসে, 12 লাখ হচ্ছে ফেব্রুয়ারি মাসে, আর হচ্ছে মার্চ মাসে হচ্ছে 14 লাখ। এরকম করে আমাদের প্রত্যেকটা একটা ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনের পরেও আমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে, সেগুলো আমরা একটু পড়ি। অ্যাডিশনাল ইনফরমেশন গুলোর মধ্যে দেখেন, অ্যাজিউম দ্য ফলোইং ফাইন্যান্সিয়াল ফ্লোস ডিউরিং দ্য 3 months পিরিয়ড। এই 3 months পিরিয়ডের ইনফ্লো আর একটা আউটফ্লো আছে। ইনফ্লোতে বলতেছে যে ইন্টারেস্ট সে রিসিভ করছে জানুয়ারি ইজ বিডিটি 2 লাখ, ইন মার্চ বিডিটি 2 লাখ। Dividend received in January and March BDT 4 lakhs each. Sales of shares in March BDT in 2 lakh 260 lakh. Cash outflow হয়েছে, the interest paid during the January is 80 lakh and dividend paid during the January and February is 4 lakh each. প্রত্যেক মাসে তারা 4 লাখ টাকা করে ডিভিডেন্ড পেড করেছে। ইনস্টলমেন্ট পেমেন্ট দিয়েছে অন মেশিনের উপরে, তারা ইন মার্চ মাসে হচ্ছে 40 লাখ। রিপেমেন্ট অফ লোন ইজ ইন মার্চ ইজ বিডিটি ইজ 120 লাখ। বি নম্বর কন্ডিশনে বলা আছে যে এজিউম দ্য 10% অফ ইচ মান্থ সেলস ফর ক্যাশ। 10% আমাদের সেলস নিতে হবে ক্যাশে যেটা করা হয়েছে, আর 90% বাকিটা হচ্ছে ক্রেডিট। টার্মস and the credit experience of the firms are no cash dividend, 2% credit sales is sales return, and bad debt loss, 50% credit sales will be collected within 30 days, 30 days মানে 1 month, আর rest of the 50% sales, the rest 50% will be collected within the 60 days for the sales. তাহলে পরবর্তী 2 মাসের জন্য আমরা বাকি 50% আমরা নিয়েছি। তাহলে এখানে বলা হয়েছে যে রিকোয়ারমেন্ট ইউজিং দ্য অ্যাবাভ prepare a cash budget for the 3 months হরিজন্টালি আমরা এটাকে আমরা করব। তাহলে দেখেন আমাদের সবসময় মনে রাখবেন, আমরা যখন ক্যাশ বাজেট তৈরি করব তখন আমাদের যদি কোনো ওপেনিং ব্যালেন্স থাকে তাহলে ওপেনিং ব্যালেন্সটা রিসিপ্টের আগে বসবে, আর ওপেনিং ব্যালেন্সের সাথে আমাদের রিসিপ্টটা প্লাস করে আমরা টোটাল রিসিপ্টটা পাবো। আর টোটাল রিসিপ্ট থেকে আমরা টোটাল পেমেন্টটা মাইনাস করলে আমি বুঝতে পারবো আমার কাছে সারপ্লাস আছে না বা সারপ্লাস টাকা নেই, আমি ঘাটতিতে আছি, এটা বোঝা যাবে। তাহলে দেখেন আমার এখানে বলছে সেলস, ক্যাশ সেলস আমরা এখানে কত পেয়েছি 6 লাখ, 7 লাখ, 9 লাখ, কিন্তু আমাদের এখানে বলা হয়েছে সেলস হচ্ছে 60 লাখ, 70 লাখ, 90 লাখ। তাহলে আমরা 6 লাখ কিভাবে পেলাম? দেখেন আমাদের এইখানে বলা আছে যে 10% অফ দা মান্থ সেলস ফর ক্যাশের জন্য তারা 10% ক্যাশ নিয়েছে সেলস থেকে। তাহলে দেখেন সেই জন্য আমরা একটা ওয়ার্কিং দিয়েছি। দেখেন ক্যালকুলেট অফ ক্যাশ সেলস 60 লাখ ইন্টু 10% ইকুয়াল হচ্ছে 6 লাখ। ফেব্রুয়ারি মান্থ ইকুয়াল 70 লাখ ইন্টু হচ্ছে 10% ইকুয়াল হচ্ছে 7 লাখ, এন্ড মার্চ মাস 90 লাখ ইন্টু হচ্ছে 10% ইন্টু হচ্ছে 9 লাখ, আর ইকুয়াল হচ্ছে 9 লাখ। তাহলে আমরা এই টাকাগুলো আমরা এখানে বসালাম মার্চ মান্থ অনুযায়ী। তাহলে বলা হচ্ছে যে কালেকশন ফ্রম দা ডেবিটর্স, তাহলে 26 লাখ 46,000, 57 লাখ 33,000, 70 লাখ 56,000। এই টাকাগুলো আমার কোথায় থেকে আসলো সেটা আমরা দেখি কোথায় থেকে আসলো। এই টাকাগুলো আমার এখানে কোথায় বলা নেই, কিন্তু আমাদের এখানে একটা কথা বলা আছে যে দেখেন 50% ক্রেডিট সেলস উইল বি collected in 30 days আর sales return and rest of 50% will be within 60 days for the sales। তাহলে এইটার জন্য আমরা এটা দিয়ে আমরা ওই টাকাটা বের করতে পারবো। এটা আমরা একটা নোটের মাধ্যমে আমরা দেখাইছি দেখেন। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এটাতে আমাদের আরেকটা কাজে লাগবে, সেটা হচ্ছে 2% credit sales is sales return and
and bad debt loss, এই যে 2% আছে সেলস রিটার্ন, সেটার জন্য আমাদের এই পার্সেন্টেজটা কাজে লাগবে। সেলস থেকে আমরা 2% সেলস রিটার্ন কাটে নিব, দেখাবো ক্যালকুলেশন করে। দেখেন এখানে আমি বলছি যে ক্যালকুলেশন অফ কালেক্টিং দ্য ফ্রম ডেবিটর্স থেকে আমরা কি কি কালেক্ট করেছি দেখি। জানুয়ারি মাসে আমার ছিল হচ্ছে 54 লাখ, 63 লাখ, 81 লাখ। এটা কিভাবে আসলো এই টাকাটা? এই টাকাটা আসছে হচ্ছে আমার, দেখেন প্রশ্নতে বলা আছে, সেলস হচ্ছে আমার 60 লাখ, আমার ফেব্রুয়ারি মাসে 70 লাখ, আর মার্চ মাসে হচ্ছে 90 লাখ। তাহলে আমরা এখানে পেলাম কত? আমরা এখানে পেলাম 54, 63, 81। আমরা এটা পেয়েছি এই যে 60 লাখ থেকে আমি যে ক্যাশ সেলসটা পেয়েছি 10 লাখ, এই 10 লাখ টাকাটা আমরা এখান থেকে ডিডাক্ট করে দিয়েছি বা মাইনাস করে দিয়েছি। তাহলে 60 লাখ থেকে যদি আমরা 6 লাখ মাইনাস করি 54 লাখ, আর 70 লাখ থেকে যদি আমরা এই 70 লাখ থেকে যদি আমরা এই 7 লাখ টাকা মাইনাস করে দেই, তাহলে হচ্ছে আমার 63 লাখ। আর এই 90 লাখ থেকে যদি আমরা এই 90 লাখ থেকে যদি আমরা বা এই 90 লাখ থেকে যদি আমরা 9 লাখ মাইনাস করে দিই, তাহলে আমাদের কাছে থাকে ক্রেডিট থাকে হচ্ছে 981 লাখ। তারপরে আমাদের সেলস রিটার্নটা কিভাবে আসলো? সেলস রিটার্নটা হচ্ছে আমার যে ক্রেডিটের যে টাকাটা এখন পেয়েছি 54 লাখ, 63 লাখ, 81 লাখ, আমাদের এখানে একটা কন্ডিশনে আমাদের একটা এই যে দেখেন 2% অফ ক্রেডিট সেলস ইজ সেলস রিটার্ন। তাহলে আমরা সেলস রিটার্নটা কি পাবো? ক্রেডিটের থেকে 2% যখন আমরা আবার আমার ব্যাক করবে, তখন আমাদের কত টাকা ব্যাক করেছে সেটা হচ্ছে 1,80,000। 2% 54 লাখের 1,08,000, আর 6 লাখের হচ্ছে 1,26,000, আর 81 এর 2% হচ্ছে 1,62,000। তাহলে হচ্ছে আমার নেট ক্রেডিট সেলসটা কিভাবে পাবো? নেট ক্রেডিট সেলসটা হচ্ছে আমার ক্রেডিট থেকে সেলস রিটার্নটা মাইনাস করে দিলেই আমরা পাবো হচ্ছে এই ক্রেডিট সেলস। দেখেন এখানে 54 লাখ থেকে যদি আমার 1,08,000 মাইনাস করে দিই, তাহলে হচ্ছে আমার 52,92,000। আর এখান থেকে 63 লাখ থেকে যদি আমরা 1,26,000 আমরা মাইনাস করে দিই, তাহলে হচ্ছে 61,74,000। এখান থেকে 81 লাখের চেয়ে যদি আমরা 1,62,000 আমরা যদি মাইনাস করে দিই, তাহলে আমাদের কাছে থাকবে হচ্ছে 39,38,000। আমরা পেয়েছি সেলস, নেট ক্রেডিট সেলস আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের এখন বলা আছে যে তাহলে আমরা এখানে টাকাটা ডিফারেন্স কিভাবে হলো, যে কালেকশন ফ্রম দ্য ডেবিট, আমরা নেট সেলস থেকে আমরা কালেকশন ফ্রম দ্য ডেবিটটা কালেক্ট করতে পারবো। সেটা কিভাবে দেখেন, আমাদের এই কন্ডিশনে কি বলা ছিল? আমাদের বলা ছিল যে সেলস থেকে আমাদের যে নেট সেলস থাকবে সেটা থেকে আমাদের 50% হচ্ছে 30 ডেজ এর জন্য, আর 50% রেস্ট অফ 50% হচ্ছে আপনার 60 ডেজ এর জন্য। তাহলে দেখেন এখন আমরা জানুয়ারি মাসে যদি আমার 30 ডেজ এর জন্য 60% হয়, 60% হয়, দেখেন আমাদের 50% 60% হচ্ছে জানুয়ারি মাসে হয়। তাহলে বাকি 60 মাস হতে গেলে আমার এই যে দেখেন পরবর্তী মাসের জন্য আমার হচ্ছে 60 হতে গেলে আমার পরবর্তী মান্থে আবার তার 50%, এই 52,92,000 এর 50% হচ্ছে 26,46,000। আর এটা হচ্ছে 2 মাসে বসার কারণ হচ্ছে আমাকে বলা হয়েছে যে আমার 30 ডেজ এর জন্য, তারপরেটা হচ্ছে আমার 60 ডেজ এর জন্য। সেজন্য আমার টোটাল হচ্ছে আমার বসবে হচ্ছে 60 ডেজ, মানে তার মানে 2 মান্থ। সেই জন্য 2 মান্থে আমরা বসাইছি। তারপরে দেখেন আমাদেরকে বলা আছে যে কন্ডিশনে, যে সেম কন্ডিশনে, তাহলে আমাদেরকে বলা আছে যে আমার এখানে কত পেয়েছি, আমার ফেব্রুয়ারি মাসে পেয়েছি হচ্ছে প্রথমটা 33 লাখ পেয়েছি, তার 50% হচ্ছে 33,87,000, তার 50% মানে তার হাফ হচ্ছে এটা। আর তার পরবর্তী 60 ডেজ মানে হচ্ছে পরবর্তী 30 দিনের জন্য হচ্ছে এটা হচ্ছে তার বাকি 50%, রেস্ট অফ 50%।
তারপরে হচ্ছে দেখেন আমাদের এটার বলা হয়েছে মার্চ মাসের বলা হয়েছে 77 লাখ 38,000 কে আমরা যখন 50% করব, তাহলে আমাদের এটা বলা হয়েছে যে মার্চ মাসের জন্য, মার্চ মাসের এটা তার 50% হচ্ছে 39,69,000 লাখ। আর পরবর্তীতে যদি আমাদের মান্থ যেহেতু আমাদের আর নেই, সেজন্য এটি আমাদের রেস্ট অফ মান্থ 60 ডেজ আর বসবে না। সেজন্য আমরা জানুয়ারি মাসে টোটাল হয়েছে আমার ডেবিটর হচ্ছে 26,46,000। এখানে হয়েছে ফেব্রুয়ারি মান্থে হয়েছে 57,33,000। আর মার্চ মাসে হয়েছে আমার 70,56,000। এই টাকাটা আমরা নিয়ে বসেছি কালেকশন অফ, এই যে কালেকশন অফ ডেবিটর, এই তিনটা অ্যামাউন্ট দেখে 57,70,000। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে, ইন্টারেস্ট রিসিভড। আমাদের ইন্টারেস্ট রিসিভড হয়েছে আমাদের কন্ডিশনে দেখেন ক্যাশ ইনফ্লোতে আমাদের বলা হয়েছে রিসিভড হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে জানুয়ারি মাসে 2 লাখ আর হচ্ছে মার্চ মাসে হচ্ছে 2 লাখ। ইন্টারেস্ট রিসিভড করেছে জানুয়ারি মাসে 2 লাখ, মার্চ মাসে হচ্ছে 2 লাখ। তারপরে দেখেন তারপরে আমরা কি পেয়েছি, ডিভিডেন্ড রিসিভড করেছে জানুয়ারি মাসে এবং মার্চ মাসে 4 লাখ টাকা করে। তাহলে দেখেন ডিভিডেন্ড রিসিভ করছে জানুয়ারি মাসে 4 লাখ, ফেব্রুয়ারি মাসের কথা বলা নেই সেজন্য মার্চ মাসের কথা বলা হয়েছে, মার্চ মাসে 4 লাখ। তারপরে দেখেন আমাদের কি বলা হয়েছে, সেলস শেয়ার হচ্ছে ইন মার্চ মাসে হচ্ছে 260 লাখ, 60 লাখ হয়েছে। দেখেন শুধু মার্চ মাসে আমরা বসিয়েছি 260 লাখ। তার ফলে আমার টোটাল রিসিপ্ট হয়েছে কত, জানুয়ারি মাসে হয়েছে 38,46,000, আর ফেব্রুয়ারি মান্থে হয়েছে 64,43,000, আর মার্চ মাসে হয়েছে আমার মার্চ মাসে আমার হয়েছে 3,45,56,000। তাহলে হচ্ছে আমার টোটাল পেমেন্টটা কত, আমার টোটাল পেমেন্টটা হচ্ছে আমার এখানে কত আছে দেখেন, আমার এখানে বলা হয়েছে যে দেখেন আমার পারচেজ করলে আমার কাছে টাকা পেমেন্ট করতেছে, সেই জন্য আমার জানুয়ারি মাসে ছিল 3 লাখ, ফেব্রুয়ারি মাসে 3.5 লাখ, আর মার্চ মাসে হচ্ছে 4 লাখ। দেখেন আমরা বসিয়েছি হচ্ছে আমার টোটাল পারচেজ 3,50,000 4 লাখ। তাহলে দেখেন তারপরে আমার কি বলা হয়েছে, ডিরেক্ট লেবার বলা হয়েছে, আমার ডিরেক্ট লেভেলে টাকা দিতে হয়েছে, সেজন্য আমার ডিরেক্ট লেবার 10 লাখ, 12 লাখ, 40 লাখ। দেখেন আমার 10 লাখ, 12 লাখ, 40 লাখ, এই যে 10 লাখ, এই 12 লাখ, এই 40 লাখ। তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড 12 লাখ, 40 লাখ, 16 লাখ। দেখেন আমার ম্যানুফ্যাকচারিং এ হচ্ছে 12 লাখ, 14 লাখ, 60 লাখ। তারপরে হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলা হয়েছে 5 লাখ, 5 লাখ, 5 লাখ। তাহলে দেখেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5 লাখ, 5 লাখ, 5 লাখ। তারপরে আমার ডিস্ট্রিবিউশন এক্সপেন্স হচ্ছে 1 লাখ, 6 লাখ, 8 লাখ। 1 লাখ, 1 লাখ, 6 লাখ, তারপর হচ্ছে 8 লাখ। তারপর হচ্ছে র ম্যাটেরিয়ালস বলছে 18 লাখ, 22 লাখ, আর হচ্ছে 22 লাখ, আর হচ্ছে 26 লাখ। সেই জন্য আমাদের এখন দেখেন আমরা এখানে একটা প্রশ্ন আছে, যেহেতু আমরা 30 ডেজ ক্রেডিট বলছি, সেই জন্য আমাদের প্রথম মাসটাকে আমাদের ইগনোর করতে হবে। প্রথম আর টাকাটা আমরা প্রথম মাস থেকে ইগনোর করে পরবর্তী মাসে বসাবো, মার্চ মাসের টাকাটা এখানে বসবে। দেখেন আমাদের জানুয়ারি মাসের টাকাটা এসে ফেব্রুয়ারি মাসে বসেছে, ফেব্রুয়ারি মাসের টাকাটা আমরা এসে বসেছে মার্চ মাসে। সেই জন্য দেখেন এই যে 18 লাখ আর 22 লাখ, হ্যাঁ আমরা এই টাকাটা আমরা 30 ডেজ ছিল, সেই জন্য ইগনোর হয়ে গেছে। তারপরে দেখেন আমার হচ্ছে ইন্টারেস্ট পেড হচ্ছে 8 লাখ। আমার ইন্টারেস্ট পেড করছে কত, 8 লাখ ইন জানুয়ারি, এই 80 লাখ। তাহলে আমাদের দেখেন ইন্টারেস্ট পেড হচ্ছে 80 লাখ, আর ডিভিডেন্ড পেড হচ্ছে আমার কত 4 লাখ, 4 লাখ। ডিভিডেন্ড পেড হচ্ছে আমার জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি 4 লাখ আছে। তারপর হচ্ছে ইনস্টলমেন্ট বলা হয়েছে যে ইনস্টলমেন্ট পেমেন্ট অন মেশিন হচ্ছে মার্চ মাসে হচ্ছে 40 লাখ, মার্চ মাসে হচ্ছে আমার 40 লাখ। তারপরে হচ্ছে আমার রিপেমেন্ট অফ লোন হচ্ছে মার্চ মাসে হচ্ছে 1 লাখ 20 লাখ, 120 লাখ। এরপরে দেখে মার্চ মাসে হচ্ছে আমাদের 120 লাখ। তাহলে আমার টোটাল পেমেন্ট হয়েছে হচ্ছে মার্চ মাসে হয়েছে 2 কোটি 29 লাখ, আর ফেব্রুয়ারি মাসে হয়েছে 26 লাখ 50,000, আর 62 লাখ 50,000, আর জানুয়ারি মাসে হয়েছে 1 কোটি 15 লাখ।
তাহলে আমার টোটাল সারপ্লাস, আমার এটা থেকে আমার পেমেন্টটা বাদ দিয়ে দিলে আমার টোটাল, তাহলে মানে আমার এখানে ঘাটতি ছিল হচ্ছে 70,54,000, আর এখানে আমার সারপ্লাস হয়েছে অবশ্যই 64,43,000 থেকে যদি আমরা 62,50,000 মাইনাস করি তাহলে 1,93,000। আর এখান থেকে আমরা 3,45,00,000, 3,45,00,000 থেকে যদি আমরা মাইনাস করে দিই এই ফিগারটা থেকে, এই ফিগারটা 2,29,30,00,000 মাইনাস করে দিই, তাহলে 1,16,56,000 সেটা হচ্ছে তার আমার সারপ্লাস। আমার আইডিয়াল মানি এখনো আছে, এই টোটাল যে বাজেটের টাকাটা ছিল সেটার থেকেও আইডিয়াল মানি রয়ে গেছে। তাহলে হচ্ছে আমাদের দেখেন ওয়ার্কিং গুলো আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের এই ম্যাথটা এতক্ষণ আমরা সলভ করার চেষ্টা করেছি। আমি আশা করি আপনারা আমি যেভাবে বলেছি আপনারা বুঝতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো একটা কনফিউশন থাকে, কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, তাহলে আপনারা ইমিডিয়েটলি আপনারা আগামী ক্লাসের আগে আমাকে নক করবেন, কারণ আগামী ক্লাস হবে আপনাদের এই কোর্সের লাস্ট ক্লাস। সো আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন, আমি আগামী ক্লাসের আগে আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্ট, আপনারা ভালো থাকবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন এই কোভিড-19 থেকে, আর পরিবারকেও ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। হ্যাভ এ গুড ডে, ভালো থাকবেন।